রবীন্দ্রনাথকে প্রথম দেখার সৌভাগ্য 1928 সনের গোড়ার দিক থেকেই আমার জীবনে আরেকটি নতুন অধ্যায় শুরু হলো। তখন আমার বয়স 16 পার হয়ে 17তে পড়েছে। কলকাতার রাস্তাঘাট মাঠ ময়দানের সঙ্গে আস্তে আস্তে পরিচিত হতে লাগলাম। 211 নম্বর কর্নওয়ালিস স্ট্রিট এখন বিধান সরণি অবস্থিত সাধারণ ব্রাহ্ম সমাজের মন্দিরেও যাতায়াত শুরু হলো। যারা ব্রাহ্ম সমাজের ইতিহাস জানেন তারা নিশ্চয়ই জানেন যে তখনকার দিনে ব্রাহ্ম সমাজের তিনটি ভাগ ছিল। আদি ব্রাহ্ম সমাজ অর্থাৎ জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি, নববিধান ব্রাহ্ম সমাজ অর্থাৎ কেশবচন্দ্র সেনের অনুরাগী ও ভক্তদের সমাজ, মেছুয়া বাজার স্ট্রিটে বর্তমান কেশব সেন স্ট্রিটের নববিধান ব্রাহ্ম সমাজ মন্দির। আর যারা বাকি রইল তারা সাধারণ ব্রাহ্ম সমাজে। তার ব্রহ্ম মন্দির 211 কর্নওয়ালিস স্ট্রিটে কী ধরনের এইসব ভাগাভাগি হয়েছিল তার আলোচনা করার এখন আর প্রয়োজন নেই। কলকাতার ভবানীপুর অঞ্চলে ডক্টর রাজেন্দ্র রোডে আরেকটি ব্রহ্ম মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। তার নাম ব্রাহ্ম সম্মিলন সমাজ এবং অর্থাৎ ভিন্ন ভিন্ন ব্রাহ্ম সমাজের ব্রাহ্মদের মিলন কেন্দ্র। সেই ব্রাহ্ম মন্দিরে আমার যাতায়াত আরম্ভ হয়েছিল 1928 সনের ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার শতবার্ষিকী উপলক্ষে 6ই ভাদ্র তারিখে কর্নওয়ালিস স্ট্রিটে সাধারণ ব্রাহ্ম সমাজ মন্দিরে একটি বিশেষ ভাদ্রোৎসব পালনের আয়োজন করা হয়েছিল এবং সেদিন সকালবেলা উপাসনার আচার্যের কাজ করার জন্য রবীন্দ্রনাথকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি সেই আমন্ত্রণ রক্ষা করতে রাজি হয়েছিলেন। রবীন্দ্রনাথ বেশ অসুস্থ ছিলেন, তা সত্ত্বেও তিনি এসেছিলেন এবং দেখেছিলাম দুজন ভদ্রলোক ওই দারুণ ভিড়ের মধ্যে তাকে ধরে ধরে নিয়ে বেদিতে বসিয়ে দিয়েছিলেন। ওই 1928 সনের 6ই ভাদ্র তারিখে রবীন্দ্রনাথকে প্রথম দেখার সৌভাগ্য আমার হয়েছিল। তিনি তার দুর্বল কণ্ঠস্বরে উপাসনার কাজ করেছিলেন এবং শেষে তার ক্ষীণ কণ্ঠস্বরে একটি ব্রহ্মসঙ্গীতও গেয়েছিলেন। কী গান গেয়েছিলেন আমার মনে পড়ছে না। ওই দিন উপাসনার অন্য গান কারা করেছিলেন তাও জানতাম না, কারণ ব্রাহ্ম সমাজে গানের দলে ওখানে স্থান করে নেওয়া আমার পক্ষে সম্ভবপর হয়ে ওঠেনি। একে তো আমি সম্পূর্ণ নতুন, তার উপর নিতান্তই অল্প বয়স্ক। তবে সেই দিনই রবীন্দ্রনাথ সম্বন্ধে আমি একটা বিশেষ জ্ঞান লাভ করেছিলাম, কারণ এরকম একটি ঘটনা যে ঘটবে তা ভাবতেও পারিনি। 1926 এবং 1927 সনে কলকাতার সাধারণ ব্রাহ্ম সমাজের প্রবীণেরা ভদ্র ঘরের বয়স্তা মেয়েদের নিয়ে জনসমক্ষে নৃত্য পরিবেশন অনুষ্ঠান করার জন্য রবীন্দ্রনাথকে তীব্র নিন্দা ও সমালোচনা করেছিলেন। এই বিষয়টির উল্লেখ আমি আগেই করেছি। অন্যান্য দু একটি পত্রিকায় এই ধরনের কঠোর সমালোচনা প্রকাশিত হয়েছিল। সেই সব সমালোচনাতেও আমি পড়েছিলাম এবং তাতে আমার মনে হয়েছিল রবীন্দ্রনাথ নিশ্চয়ই খুব ক্ষুব্ধ হয়েছিলেন। 6ই ভাদ্র মন্দিরে গিয়ে খবর পেয়েছিলাম রবীন্দ্রনাথ খুব অসুস্থ। তখন আমার মনে হয়েছিল হয়তো অভিমানই আসল কারণ, কিন্তু যখন দেখলাম তার অসুস্থতা সত্ত্বেও তিনি মন্দিরে উপস্থিত হলেন তখন সত্যি বিস্মিত হয়েছিলাম। পরে বয়স বাড়বার সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছিলাম তিনি যে কথা লিখেছিলেন সব বিদ্বেষ দূরে যায়, যেন সব মঙ্গল যেন তব মঙ্গল মন্ত্রে। সেই কথা তিনি তার নিজের জীবনে প্রতিফলিত করতে পেরেছিলেন। 1929 সনে আইএ পরীক্ষায় পাশ করে বিএ ক্লাসে পড়বার জন্য
বিদ্যাসাগর কলেজে ভর্তি হলাম। থাকতাম সাধারণ ব্রাহ্ম সমাজের মন্দিরে পিছন দিকে ভুবনমোহন সরকার লেনে একটি মেসবাড়িতে। মেসটির নাম ছিল ব্রাহ্মণ ইয়ং মেন্স হোম। বিদ্যাসাগর কলেজে বিএ পড়বার সময় তিনজন গায়কের সঙ্গে আমার পরিচয় হয়েছিল: শৈলেন্দ্র গুপ্ত, হিমাংশু দত্ত সুরসাগর, বিশ্বদেব চট্টোপাধ্যায়। তিনজনই আর এখন ইহলোকে নেই। হিমাংশু দত্ত পড়তেন প্রেসিডেন্সি কলেজে। খুব অসুস্থ হয়ে পড়ায় যতদূর মনে পড়ে 2-3 বৎসর তার লেখাপড়ার কাজ বন্ধ রাখতে হয়েছিল। পরে 1930 সনে চতুর্থ বার্ষিক শ্রেণীতে অর্থাৎ 4th ইয়ারে বিদ্যাসাগর কলেজে ভর্তি হয়ে আমাদের সঙ্গে যোগ দিলেন। তিনি থাকতেন কর্নওয়ালিস স্ট্রিটে, বিবেকানন্দ রোডের মোড়ের কাছে এবং গুরুদাস চ্যাটার্জি অ্যান্ড সন্সের দোকানের সামনে একটি বাড়িতে দোতলার একটি ঘরে। হিমাংশুবাবু ঘরে আমার খুব যাতায়াত ছিল, কিন্তু সত্যিকারের গুণী ছিলেন, কারণ তখন থেকেই তিনি নানা গানে সুরারোপ করতেন এবং সেই সুরগুলো একেবারে নতুন ধরনের লাগতো। তার গলার কাজগুলো ছিল অত্যন্ত পরিষ্কার এবং কণ্ঠস্বর শ্রুতিমধুর। এই ধরনের সুরের সঙ্গে আমার আগে পরিচয় ছিল না। তিনি সুবোধ পুলকায়স্থ ও অজয় ভট্টাচার্যের গানের সুর করতেন। তার কাছ থেকে সেই সব গানের অনেকগুলি আমার গলায় তুলে নিয়েছিলাম। উনি খুব যত্ন করে আমায় সূক্ষ্ম কাজগুলি দেখিয়ে দিতেন, কিন্তু দিলে কি হবে, আমি তো কখনো গান শিখিনি, এত সূক্ষ্ম কাজ আমার গলায় উঠত না। শৈলেশ দাশগুপ্ত, দত্তগুপ্ত এবং পরে সুরকার হিসেবে খুব নাম করেছিলেন বিশ্বদেব বাবু। খুব সম্ভব তখন ওই কলেজে আইএ পড়তেন। তিনি তো উচ্চাঙ্গ সঙ্গীত চর্চা করতেন, তার সঙ্গে যথেষ্ট আলাপ পরিচয় হয়েছিল বটে, তবে খুব একটা অন্তরঙ্গ পরিচয় হয়নি। 1930 সনের শেষের দিকে মার্কাস স্কোয়ারের কাছে বালক দত্ত লেনে একটা নতুন মেসের বাসিন্দা হয়ে গেলাম। সেখানে কয়েকজন গায়ক সন্তোষ সেনগুপ্তর সঙ্গে পরিচয় ও ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়ে গেল। আমার এই ঘরে থাকতাম। সন্তোষ তখন থেকেই নানা ধরনের গান গাইত। আমার এখনো মনে আছে সন্তোষের গলায় সাহানা দেবীর একটি গান, শ্যামা তো হিয়া না বাজাও মুরলিয়া, প্রায়ই শুনতাম। খুব সুন্দর লাগতো ওর গলায়। 1928 সনে শুরু থেকেই কয়েক বৎসরের মধ্যে ব্রাহ্ম সমাজে গাইয়ের দলে আমার জায়গাটি বেশ পোক্ত হয়ে গেল। তখনকার দিনে মাঘোৎসব এবং ভাদ্রোৎসব মন্দিরে উপাসনার গানের জন্য রীতিমতো বেশ কয়েকদিন ধরে রিহার্সাল হতো। রিহার্সালগুলি মন্দিরে হতো, আবার অনেক ব্রাহ্মদের বাড়িতেও হতো। সাধারণ ব্রাহ্ম সমাজ 11ই মাঘ ছিল মাঘোৎসবের বিশেষ দিন। সেই দিন হতো দিনব্যাপী উৎসব। আর ভবানীপুর ব্রাহ্ম সমাজে মাঘোৎসবের বিশেষ দিন ছিল 11ই মাঘের পরের রবিবার। সেখানে বিশেষ উপাসনা হতো সকালবেলায়। জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে মাঘোৎসবে পালিত হতো 11ই মাঘ সন্ধেবেলায়। রবীন্দ্রনাথকে প্রথম দেখার সৌভাগ্য 1928 সনের গোড়ার দিক থেকেই আমার জীবনে আরেকটি নতুন অধ্যায় শুরু হলো। তখন আমার বয়স 16 পার হয়ে 17তে পড়েছে। কলকাতার রাস্তাঘাট মাঠ ময়দানের সঙ্গে আস্তে আস্তে পরিচিত